ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসজি ফ্যামিলি। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে বলে চলে এলাম আবার আমরা একটা নতুন সকাল নিয়ে। তো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তার সাথে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এই দেখো, রোজকার মতো আমিও চলে এলাম তোমাদের কাছে একটি গল্প নিয়ে। আজকে দুটো নয়, তিনটে নয়, শুধু একটাই গল্প দেখো। আর আমার গল্প তোমাদের কেমন লাগছে? আরও ভালো ভালো গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। আর ভালো ভালো সুন্দর গল্প আনতে আমাকে সহযোগিতা করো। তো দেখো, আজকের গল্পটা এক অদ্ভুত ধরনের ভালোবাসা। একেই বলে আসল ভালোবাসা। ঝগড়া থাকবে, ঝাঁটি থাকবে, সব কিছু থাকবে, কিন্তু ছাড়াছাড়ি থাকবে না। এর নামই হলো ভালোবাসা। তো গল্পটা শুনলে তোমাদেরও ভালো লাগবে। তো দেখো, আজকের গল্প তোমরা শোনো। আর আর আজ কোনো কান্নাকাটি, কোনো ঝগড়া আছে, কোনো কান্নাকাটি দুঃখের গল্প নয়। আজকে শুধুই ঝগড়া আর ভালোবাসা, এই নিয়ে আজকের গল্প। আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখে নাও, শুনে নাও আজকের গল্প। বিকেলের দিকে আমার স্ত্রী শ্রাবণীর সাথে তুমুল ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়ার এক পর্যায়ে আমি পাশের রুম থেকে একটা কোলবালিশ এনে মাথায় তুলে আছাড় মারলাম। শ্রাবণী অবাক হয়ে বলল, আরে এমন করছো কেন? আমি রেগে গিয়ে বললাম, কি আর করব, তোমায় তো মারতে পারি না, কারণ প্রথমত তুমি মেয়ে মানুষ, আর দ্বিতীয়ত তোমার বাবা পুলিশ। তোমার গায়ে হাত তুললে তোমার বাবা আমাকে জেলের ভাত খাওয়াবে, তাই কোলবালিশকে মেরে মনের জ্বালা মেটাচ্ছি। আমার কথা শুনে শ্রাবণী বলল, আজ জ্বালা মেটানোর জন্য কোলবালিশ আছাড় মারলে, কাল তো আমায় মাথায় তুলে আছাড় মারবে। আমি মুচকি হেসে বললাম, আরে না, তোমার মতো মুটকিকে কখনোই মাথার উপর তোলা সম্ভব না। শ্রাবণী আমার কথা শুনে প্রচণ্ড রেগে গেল। ব্যাগ গুছিয়ে ফেলছে, বাপের বাড়ি চলে যাবে, আমার সাথে আর সংসার করবে না। কয়েকদিন পর আমাকে নাকি ডিভোর্স লেটার পাঠাবে। রুম থেকে বের হবার সময় আমায় বলল, আমি তো এখন পুরাতন হয়ে গেছি, তাই আমাকে মুটকি লাগে, কিন্তু ভার্সিটি লাইফে এই মুটকির পেছন পেছন অনাথ কুকুরের বাচ্চার মতো ঘুরতে। তুমি আমাকে কুকুরের বাচ্চা বললে? তুমি কুকুরের চেয়েও নিচু স্তরের। শ্রাবণী এক রিক্সা দিয়ে যাচ্ছে, আর আমি পিছন পিছন অন্য এক রিক্সা দিয়ে ওকে ফলো করছি। শ্বশুরবাড়ির সামনে আসলে আমি রিক্সা থেকে নেমে ওর কাছে গিয়ে বললাম, তোমার পিছন পিছন এসেছি বলে এটা ভেবো না আমি তোমাকে নিতে এসেছি। সন্ধ্যা হয়ে গিয়েছিল, রাস্তায় তোমার কোনো সমস্যা হলে তোমার বাবা আমাকে জেলে ঢুকাতো, তাই তোমার সাথে সাথে এসেছি। শ্রাবণী রেগে গিয়ে বলল, তোমার কি ধারণা তোমার মতো নিচু চরিত্রের মানুষ আমাকে নিতে চাইলেই আমি যাব? যে পুরুষ স্ত্রীকে সম্মান না দিয়ে মুটকি বলে, সেই পুরুষের সাথে সংসার করার কোনো মানেই হয় না। ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা আফজাল সাহেব ওনার স্ত্রী রিনাকে বলল, ওদের ভবিষ্যৎ কি হবে বলো তো? ওরা দুজন দুজনকে ছাড়া থাকতেও পারে না, আর দুজন একসাথে থাকতেও পারে না। আফজাল সাহেবের স্ত্রী রিনা মুচকি হেসে বলল, ওরা আর পাল্টাবে না, ওরা এমনিই থাকবে। আফজাল সাহেব তখন বলল, যাও দরজা খোলো, গিয়ে দেখো গিয়ে আজ আবার কোন নতুন নাটক নিয়ে এসেছে। আমি গেলে তো আমাকে দেখিয়ে জামাই দৌড়ে পালায়। আমি বুঝি না এই ছেলে আমাকে দেখে এত ভয় পায় কেন। কলিং বেলের আওয়াজ শুনে শাশুড়ি দরজা খুলল। শাশুড়িকে দেখেই শ্রাবণী বলল, আমি কিন্তু ওর সাথে যাচ্ছি না, ও আজ আমাকে মুটকি বলেছে। আমি তখন শাশুড়িকে বললাম, মা, আপনার মেয়ে আমায় অনাথ কুকুরের বাচ্চা বলেছে, আপনাদের মেয়ে আপনাদের কাছে দিয়ে গেলাম, এখন আমি যাই। শাশুড়ি তখন বলল, এসেছো যখন রাতের খাবারটা খেয়ে যাও। মা, আমি কিন্তু খেতে আসিনি, তারপরও আপনি যেহেতু বলছেন, শুধু আপনার কথা রাখার জন্য হলেও আমি রাতে খেয়ে যাব। পাশ থেকে শ্রাবণী মুখ বাঁকিয়ে বলল, কুকুর কি আর এমনি এমনি বলেছি, কার্যকলাপে বলেছি। এত কিছুর পরেও উনি রাতে খেয়ে যাবেন, এই অপমান আর সহ্য করা যায় না। আমি রাগে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে গেলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম, আর যাই হোক
শ্রাবণীকে আর বাসায় আনবো না, ওর কথা মনে করার চেষ্টাও করব না। আজ থেকে আমি ওকে ছাড়াই একা শান্তিতে থাকব। নিজের বাসায় এসে পড়লাম, কিন্তু বাসায় ঢোকার সাথে সাথেই রাগ কমতে লাগলো আর শ্রাবণীকে প্রচণ্ড মিস করতে শুরু করলাম। ফ্রিজ থেকে যখন ঠান্ডা জলের বোতলটা বের করলাম, তখন মনে পড়ল এই ফ্রিজ কেনার সময় আমাদের কত ঝগড়া হলো। আমি বলেছি কালো রঙের ফ্রিজ নেব, আর ও বলল লাল রঙের নেবে। কিছু ভালো লাগছিল না দেখে টিভিটা যখন অন করি, তখন শ্রাবণীর কথা মনে পড়ল। চাকরির বেতন পেয়ে আমি 42 ইঞ্চি টিভিটা কিনেছিলাম বলে শ্রাবণী খুব রাগ করেছিল। ও বলেছিল আমার 21 ইঞ্চি হলেই চলতো, শুধু শুধু এত টাকা কেন নষ্ট করলে। নিজের রুমে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়াতেই শ্রাবণীর কথা মনে হলো। প্রতিবার সকালে ঘুম থেকে উঠে দেখতাম শ্রাবণী এই আয়নার সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে। খুব ক্লান্ত লাগছিল দেখে বিছানায় শুয়ে পড়ি, কিন্তু পাশের বালিশটা দেখে শ্রাবণীর কথা মনে পড়ে গেল। ও সব সময় এই বালিশে মাথা রেখে ঘুমাতো। বিছানা থেকে উঠে বসলাম আর মনে মনে ভাবতে লাগলাম, এই সব আমি কি ভাবছি। শ্রাবণীর কথা আর ভাববো না। ও একটা বদরাগী মেয়ে, নিজের স্বামীকে কুকুর বলেছে। চোখে মুখে জল দেওয়ার জন্য ওয়াশরুমে যখন ঢুকলাম, তখন মনে পড়ল স্নান করার সময় শ্রাবণী যতবার আমাকে তোয়ালে দিতে এসেছে, ততবারই আমি শ্রাবণীকে টেনে ওয়াশরুমের ভেতর নিয়ে এসেছি। তারপর ওর গোলাপি ঠোঁটে। এমন সময় দেওয়াল ঘড়ির ঢং ঢং আওয়াজ হতে লাগলো। রাত 12টা বাজে। এই দেওয়াল ঘড়িটাও শ্রাবণী কিনে এনেছে। না, আর সহ্য করতে পারছি না। শ্রাবণীকে ছাড়া এক মুহূর্ত থাকা সম্ভব না। এই বাসার প্রতিটি কোণায়, প্রতিটি আসবাবপত্রে শ্রাবণীর অস্তিত্ব লুকিয়ে আছে। তরকারির ঘ্রাণ পেয়ে আফজাল সাহেব আর ওনার স্ত্রী রিনা রান্নাঘরে গেলেন। গিয়ে দেখেন ওনাদের মেয়ে রান্না করছে। আফজাল সাহেব অবাক হয়ে মেয়েকে বলল, এত রাতে মা কার জন্য রান্না করছিস? মেয়ে মুচকি হেসে বলল, তোমাদের জামাইয়ের জন্য। রাতে না খেয়ে থাকলে ও আবার অসুস্থ হয়ে যায়। আফজাল সাহেব বলল, জামাই তো রাগ করে চলে গেছে। মেয়ে মুচকি হেসে বলল, গিয়ে দেখো, হয়তো গেটের বাইরে ঘুরঘুর করছে। তুমি ডেকে বাসায় নিয়ে আসো, আমি টেবিলে খাবার দিচ্ছি। ব্যালকনিতে এসে আফজাল সাহেব দেখে পিয়াস বাসার গেটের সামনে দাঁড়িয়ে আছে। আফজাল সাহেব ওনার স্ত্রীকে বলল, জামাইকে ডেকে বলো উপরে আসতে, আমি ডাকলে ভয়ে আবার আসবে না। বাসায় ঢুকে দেখি ডাইনিং টেবিলে আমার পছন্দের সব খাবার। নিশ্চয়ই শ্রাবণী রান্না করেছে। এই মেয়েটা আমায় অসম্ভব রকম ভালোবাসে। আমি তখন শাশুড়িকে বললাম, মা, আমি কিন্তু আপনার মেয়েকে নিতে আসিনি, খাবার রেখে রাগ করে চলে গিয়েছিলাম বলে আবার এসেছি। আমার কথা শুনে শাশুড়ি হাসতে লাগলো, আর চোখে শ্রাবণীর দিকে তাকিয়ে দেখি শ্রাবণীও মিটিমিটি হাসছে। এই সেই হাসি, যে হাসি দেখে আমি প্রথম শ্রাবণীর প্রেমে পড়েছিলাম।